নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। দেশ জুড়ে কার্যকর হোক এক দেশ এক ভোট পদ্ধতি। বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া রিপোর্টে এই সুপারিশ করেছে। রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন কোবিন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির সদস্যরা। তাতেই এই সুপারিশ রয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ৮ খণ্ডে বিভক্ত ১৮,০০০ পাতার ওই রিপোর্টটি কমিটির সদস্যদের সম্মতির ভিত্তিতে তৈরি হয়েছে বলে কোবিন্দ জানিয়েছেন। চলতি সপ্তাহে লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। প্রসঙ্গত, দেশ জুড়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর লক্ষ্যে গত বছরের ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ওই কমিটি গড়েছিলেন। ৬ মাস ধরে সাংবিধানিক এবং প্রশাসনিক দিকগুলো পর্যালোচনার পরে ২০২৯ সাল থেকে এক দেশ এক ভোট নীতি কার্যকরের জন্য কয়েক দফা সুপারিশ করেছে কোবিন্দ কমিটি। তাতে একসঙ্গে লোকসভা এবং সব বিধানসভা ভোট করানোর জন্য প্রয়োজনীয় বিকল্প আইনি ও প্রশাসনিক পরিকাঠামো গড়ার কথা বলা হয়েছে। এক দেশ এক ভোট কার্যকর করার যুক্তি দিতে গিয়ে প্রথমেই উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনেছে কমিটি। রিপোর্টে বলা হয়েছে, প্রতি ভোটের আগে আলাদা করে আদর্শ নির্বাচনী বিধি ঘোষণার ফলে উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে আর্থিক বৃদ্ধিতে। একসঙ্গে ভোট হলে তা এড়ানো সম্ভব হবে। শুধু লোকসভা বিধানসভা নয়, পরবর্তী সময়ে সেই এক ভোট কর্মসূচিকে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকেও যুক্ত করার কথা বলেছে কোবিন্দ কমিটি। পূর্বতন সরকারের সময় রাজ্যে চিটফান্ডের আনাগোনা বৃদ্ধি পেয়েছিল। তারপর চিটফান্ড গ্রাস করে নেয় চা শ্রমিকদের। চিটফান্ডের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ফলে চা বাগানগুলোর অবস্থা করুণ হয়ে যায়। রাজধানীর গোর্খাবস্তি এলাকায় চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যে গড়ে তোলা হবে চা নিলাম কেন্দ্র। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে ফলক উন্মোচন করে চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী রাজ্যের চা বাগানগুলির উন্নয়নে কাজ শুরু করা হয়। যথারীতি সফলতাও আসে। মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, তৎকালীন সরকারের সময় রাজ্যে চিটফান্ডের আনাগোনা বৃদ্ধি পায়। চিটফান্ড গ্রাস করে নেয় চা শ্রমিকদের। চিটফান্ডের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ফলে চা বাগানগুলি অবস্থা করুণ হয়ে যায়। চা শিল্পকে লাভজনক অবস্থায় নিয়ে আসার জন্য চা নিলাম কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু তাই নয়, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ১৭৬ টাকা করা হয়েছে। চা শ্রমিকদের ২ ঘন্টা করে জায়গা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিজস্ব কিন্তু জমি ছিল, সেখানে ২ ঘন্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি। জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এবং এখন পর্যন্ত আমরা ২ ঘন্টা করে জমি দিয়েছি, তাতে করে প্রায় ২,৮৭৭ জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা ২ ঘন্টা করে পাট্টা দিয়েছি। এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, চা নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা। সান্দন টিভি। রাজ্যে ২টি আসনে বিজেপিকে পরাজিত করতে হবে। তাদের আগাছা তীব্রমথা এবং আইপিএফটিকে সরাতে হবে, তাহলে দায়িত্ব শেষ হবে। বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন্ট চৌধুরী এলাকায় যুব জমায়েত থেকে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যে তীব্রাসাদের সংস্কৃতি, ভাষা জানেন না এবং ককবরক ভাষায় কথা বলতে পারে না, রাজ্যের মাটি ও জলের গন্ধ জানে না, তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিংকে কটাক্ষ করে একথা বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগরতলা ওরিয়েন্ট চৌমুনি এলাকায় রাজ্যের যুবকদের স্বার্থে কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআই এবং
টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত জমায়েতে বক্তব্য রেখে জিতেন্দ্র চৌধুরী লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে কাঠগড়ায় তুলে আরো বলেন, 2018 সালের আগে মোদী ও অমিত শাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে উড়ে এসে জুড়ে বসেছিল তার সাথে এবার আরও একজনকে সংযুক্ত করা হয়েছে। তিনি হলেন কৃতি সিং দেববর্মা। পশ্চিম আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় গণতান্ত্রিক অধিকারকে রাজ্যে তছনছ করে ফ্যাসিস্ট সুলভ পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং তিনি দাবি করেছিলেন দীর্ঘ 25 বছর মুখ্যমন্ত্রী পদে থাকবেন। তারপর তাকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি নিয়ে গলায় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তারপর রাজ্যসভার সংসদ থাকার পর এখন আবার লোকসভা নির্বাচনে মনোনীত বিজেপি প্রার্থী হয়েছেন। কিন্তু আগে তাকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেননি কেন্দ্রীয় নেতৃত্ব। এ বিষয়ে লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রাজ্যে এসে বলতে হবে কি কারণে বিপ্লব কুমার দেবকে আগে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল, না হলে মানুষ মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। শ্রী চৌধুরী এদিন সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, আসন্ন লোকসভা নির্বাচন প্রহসন করার জন্য চেষ্টা করবে বিজেপি। দেশের হাজার হাজার কোটি কোটি কালো টাকা দিয়ে দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল হলেন ভারতীয় জনতা পার্টি। এটা দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচনী বন্ড দিয়ে শুনানিতে প্রমাণিত হয়ে গেছে। আর দুর্নীতিবাজ সরকার ত্রিপুরা রাজ্যেও চলছে। আসন্ন লোকসভা নির্বাচনে দুর্নীতিবাজ ও কমিশন খোরদের বিরুদ্ধে লড়াই করার মস্ত বড় সুযোগ বলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি। তার উদ্যত্ত, তার অহংকার, বলছিলেন আগামী 25 বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। সিপিআইএম বামফ্রন্টকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন। তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে কোনো বলা নেই, কোয়া নেই। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা থেকে, মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ধাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাবন্দি নিয়ে গেল। 4 বছর আগে, এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল? আগে জেপি নাড্ডা এসে সেই কারণগুলো ত্রিপুরার যে মানুষের কাছে বলুক। কি দোষে, কি কারণে? কাজেই এই হলো ভারতীয় জনতা পার্টি। তারা গণতন্ত্রকে সম্মান করে না, যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না। কাজেই এরকম সন্ত্রাসের আবহের মধ্যে, মিথ্যার আবহের মধ্যে কিভাবে ক্ষমতা দখল করতে পারে, সেই অসাংবিধানিক পথে হাজার হাজার কোটি টাকা তুলেছে, এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে, তা সহজ নয়। কাজে যুব বন্ধুদের কাছে আমার আহ্বান, সামনে এই ত্রিপুরা রাজ্যের জনগণের সামনে, সারা দেশের সাথে একটা মস্ত বড় সুযোগ আসছে। আরো বলেন, ভারতীয় জনতা পার্টি জনগণ বিরোধী। তাদের রাজ্যের 2টি আসন থেকে পরাজিত করতে হবে। তাদের 2টি আগাছা তিপ্রামথা এবং আইপিএফটিকে সরাতে হবে এবং বিজেপিকে পরাজিত করতে পারলে দায়িত্ব শেষ হবে বলে বার্তা দেন জিতেন্দ্র চৌধুরী। আরো বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের বলেছিলেন গেটার ত্রিপুরাল্যান্ড, না হলে কোনো আলোচনা বা কোনো চুক্তিতে যাবেন না। কিন্তু আজকের দিনে ভোরের আলোর মতো পরিষ্কার দাবিগুলি বিন্দু বিসর্গ নেই। এভাবে তীব্র সমালোচনা ঝড় তুললেন জিতেন্দ্র চৌধুরী। করা হয়েছে কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, আর এখানকার কুশীলবদের ছবি প্রচার করে এই ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাচ্ছে, কনস্টিটিউশন সলিউশন হয়ে যাচ্ছে। এবং যদি ত্রিপুরাল্যান্ড না হয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হয়, নো কম্প্রোমাইজ, কোনো চুক্তি নয়, কোনো আলোচনা নয়। আজকে দিনের আলোর মতো পরিষ্কার, আজকে ত্রিপুরাল্যান্ডও নেই, গ্রেটার ত্রিপুরাল্যান্ডও নেই। আর সে ভিশন ডকুমেন্টের নামে যে সমস্ত প্রতিশ্রুতি জারি করা হয়েছে, তার বিন্দু বিসর্গ কার্যকরী করার জন্য কোনো প্রচেষ্টা নেই।
এদিকে পলিট ব্যুরো সদস্য মানিক সরকার কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে জনগণের দুশ্মন বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মুখ্য ভূমিকা পালন করতে হবে। জামায়াতের আগে প্যারাডাইস চৌমুহনী থেকে একটি মিছিল সংগঠিত হয়। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হওয়ার পর রাজ্যে এসে পৌঁছলেন কৃতি সিং দেববর্মন। একই সাথে রাজ্যে এলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এমবিপি বিমানবন্দরে তীব্রামথা দলের কর্মী সমর্থকদের দেখা গেলেও এদিন দেখা মেলেনি স্থানীয় বিজেপি নেতৃত্বদের। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন। একটা অংশের জনগণ ভরসা হারিয়ে ফেলেছিল কিছু রাজনৈতিক দলের উপর থেকে। তীব্রামথা সরকারে সামিল হওয়ার পর এক প্রকার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বেমালুম ভুলে যান তীব্রামথার সুপ্রিমো। জনজাতিদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অলিক স্বপ্ন দেখিয়ে জনজাতিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে তীব্রামথা দল গঠন করেন। 2023 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তীব্রামথার প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার পর শুরু হয় নয়া রাজনৈতিক খেলা। বলতে গেলে এক প্রকার চাপের রাজনীতি শুরু হয়। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, এক প্রকার স্বার্থ সিদ্ধির খেলা শুরু হয় বলে গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে তাই এক প্রকার সত্যি হল। কেন্দ্র, রাজ্য ও তীব্রামথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হলেও সে চুক্তির কোথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের উল্লেখ নেই। অথচ ত্রিপাক্ষিক চুক্তির পর তীব্রামথা সরকারে সামিল হয়। সুর পাল্টিতে শুরু করে তীব্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের। তখনই রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়, তাহলে কি প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছেন? বাস্তবে তাই এক প্রকার প্রমাণিত হল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী করেছেন কৃতি সিং দেববর্মাকে। প্রশ্ন হচ্ছে, কে এই কৃতি সিং দেববর্মা? বাস্তবে কৃতি সিং দেববর্মা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন। বিবাহ সূত্রে তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। 2018 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কাওয়ারধা কেন্দ্র থেকে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, কিন্তু সেখানকার মানুষও উনাকে প্রত্যাখ্যান করেছে। তিনি 500 ভোটও পাননি। সে কৃতি সিংকে এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বৃহস্পতিবার রাজ্যে আসেন কৃতি সিং দেববর্মা। সাথে ছিলেন ভাই প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এমবিপি বিমানবন্দরে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে স্বাগত জানান তীব্রামথা দলের কর্মী সমর্থকরা। রাজ্যে আসার পর তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি ত্রিপুরার মানুষকে নিয়ে কাজ করবেন, তিনি নিজের সেরাটা করবেন, ত্রিপুরার মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। And I will give my best. I will see that whatever we are trying to do, and we will try and complete that. Thank you very much for your support. Aap log sabka bahut bahut dhanyawad. And I'm sure the blessings of my grandfather is also there, and your blessings, which is the most important. অপরদিকে তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজের প্রতিক্রিয়ায় বলেন, কেন্দ্র, রাজ্য ও তীব্রামথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তার সঠিক বাস্তবায়নের জন্য দিল্লিতে নিজেদের একজন লোকের প্রয়োজন। তাই তিনি নিজের বোনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। তীব্রামথা ও বিজেপির মিলিতভাবে কৃতি সিং দেববর্মনকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি। हमें इम्प्लीमेंट करना है तो एक सही आदमी को जाना था, एक सही व्यक्ति को जाना था, और तीब्रामथा एंड बीजेपी ने डिस्कशन के बाद हमने एग्री किया है कि शी विल बी द बेस्ट कैंडिडेट, जो हमारा सोल्यूशन को एक कॉन्स्टिट्यूशनली एक फ्रेमवर्क के अंदर, एक टाइम फ्रेम के अंदर हमें सॉल्व कराने के लिए एक चांस है। এদিন এমবিপি বিমানবন্দরে হাতে গোনা কিছু সংখ্যক তীব্রামথা দলের কর্মী সমর্থক দেখা গেলেও দেখা যায়নি শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্বদের। শুধু তাই নয়, তীব্রামথা দলের শীর্ষ নেতৃত্বদেরও এদিন দেখা যায়নি। স্বাভাবিকভাবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী হিসেবে কৃতি সিং দেববর্মনকে মন থেকে মেনে নিতে পারবেন তো? প্রশ্ন উঠছে, রাজ্যে কি বিজেপি প্রার্থী হওয়ার মতো কেউ যোগ্য ছিল না, যার জন্য ছত্তিশগড় থেকে নিয়ে এসে কৃতি সিং দেববর্মনকে প্রার্থী করা হল? অপরদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ভূমিকা নিয়েও জনজাতিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। স্যান্দন টিভি। বিপ্লব কুমার দেবের জামানা থেকে বর্তমানে আইন শৃঙ্খলার দিকে মানিক জামানা অনেক ভালো। বিজেপি আবার সেই বিপ্লবের ভাব ও সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে আনতে চাইছে।
এগুলি মানুষ বরদাস্ত করবে না। জনজাতির স্বার্থ বিক্রি করে দিয়ে কেউ যদি আবেগ বোঝানোর চেষ্টা করে তাহলে তারা সত্যিকারের মঙ্গল চায় বলে মনে হয় না। আবেগ দিয়ে তিপ্রাসাদের ব্যবহার করছে, কারণ দেখেছে আনারসের মধ্যে পদ্মফুল ফুটেছে। বিজেপি এবং তিপ্রামথাকে কামান দিকে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দল তিপ্রাসাদের মঙ্গল চায় না। কংগ্রেস জনজাতিদের জন্য বিভিন্ন সময় নানা দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারের কাছে। তাই আজকের দিনেও দাঁড়িয়ে কংগ্রেস দাবি করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করা এবং ককবরক ভাষার রোমান হরফে লেখার। তিপ্রামথার প্রধানকে আক্রমণ করে তিনি আরও বলেন, লাস্ট ফাইট সাংবিধানিক সমাধান সহ বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলেছিল। বর্তমানে দেখা যাচ্ছে এগুলি ক্ষমতার লোভ ছাড়া আর কিছুই ছিল না। At the end of the equal to PTDC and induction of 2 ministers, I have got nothing to say. The indigenous people have to decide. They have to take a call. Which are hard. আমি তিপ্রাসাদটা ছাড়লাম। তিপ্রাসাদ আপনার পাশে রয়েছে, শপথ কুমার রয়েছে, বিয়াঙ্গন রয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন আরও বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে বিরোধী খাতায় নাম লিখিয়েছি। তাই জনজাতিদের অধিকার নিয়ে আগামী দিনে লড়াই করবে বলে দাবি করেন শ্রী বর্মন। সুদীপ রায় বর্মন আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। এর জন্য জনজাতি এক সংগঠন কয়েক বছর আগে মাধব বাড়িতে বিরোধিতা করে পুলিশের গুলি পর্যন্ত খেয়েছিল। গুরুতর আহত হয়েছেন একজন। তাই জনজাতি অংশের মানুষকে বেকুব ভাবার কোনো কারণ নেই, কারণ রাজ্যে মানুষ সে সময় জঙ্গলে রাজত্ব দেখেছে, সেদিন ভুলে যায়নি। প্রতিমা ভৌমিকের হাত ধরে বিপ্লব কুমার দেবের আগমন হয়েছিল। এখন বিপ্লব কুমার দেব পেছন থেকে ছুরি মেরেছে। গত কয়েকদিন আগে প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং বিপ্লব কুমার দেব দুবাই গিয়ে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপরেই বিপ্লব কুমার দেব পশ্চিম আসনে লড়াই করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিপ্লব কুমার দেবের জমানা থেকে বর্তমানে আইন শৃঙ্খলার দিকে মানিক জমানা অনেক ভালো। বিজেপি আবার সেই বিপ্লবের ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে আনতে চাইছে। এইগুলি মানুষ বরদাস্ত করবে না, এভাবে সমালোচনা ঝড় তুলেছেন সুদীপ রায় বর্মন। আজকে যে এই যে প্রদ্যোৎ সিস্টেম দাঁড়ানোর লিস্টে এটা ফাইনালাইজ দিতে হয়েছে দুবাই। প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং বিপ্লব কুমার দেব বিরুদ্ধে লাস্ট কিন্তু দুবাই আরো দুজন গেছিল। আমি ওই জায়গাটা আমি গেট মানে আসলাম না, তারা গেছিল সেটা বলে আমি আর বিশ্লেষণ করতে চাই। আরো দুজন সঙ্গী হিসেবে গেছিল, ওখানে ডিল ফাইনাল হয়েছে। এই যে রেবতী মন্ত্রীপুরাকে বাদ দেওয়া, ওর সিস্টারকে এখানে ইচ এন্ড এভরিথিং টোটাল এই কেওটিক সিচুয়েশনের জন্য রাজ্যের মধ্যে আবার পুরায় বিপ্লব কুমার দেব পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে জনগণকে কি কি সুযোগ সুবিধা প্রদান করবে তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শান্তন টিভি। স্ত্রীর সাথে পরপুরুষের অশ্লীল অবস্থায় দেখে প্রতিবাদ করায় রক্তাক্ত স্বামী মান্নান মিয়া। জানা যায়, বিলোনিয়া থানার অন্তর্গত আমজাদ নগরের মান্নান মিয়া 1 বছর পূর্বে পিয়ার বাড়ি থানার অন্তর্গত সমর নগরের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর থেকে মান্নান তার শ্বশুর বাড়ি সমর নগরে স্ত্রীর সাথে থাকে। পেশায় দিনমজুর মান্নান বুধবার কাজ শেষে বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রী অন্য এক ব্যক্তির সাথে ঘনিষ্ঠ ও আপত্তিকর
অবস্থায় রয়েছে। ঘটনাটি দেখার পরেই মান্নান বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। পাশাপাশি এর আগেও 2-3 বার মান্নানের স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে সম্পর্কে থাকার কারণে তার শ্বশুরবাড়ির লোকজনকে জানায়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একই অবস্থা বুধবারেও দেখার পর সে প্রতিবাদ করে। প্রতিবাদ করায় মান্নানের শ্বশুরবাড়ির আত্মীয় পরিজন মিলে মান্নানের ওপর প্রাণঘাতী আক্রমণ করে, তাকে রক্তাক্ত করে বলে অভিযোগ। কিছু মানুষ ঘটনা টের পেয়ে এগিয়ে আসে এবং আহত অবস্থায় মান্নানকে প্রথমে বড়পাথারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বিলোনিয়া হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক। বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষণাৎ তাকে দক্ষিণ জেলা হাসপাতাল শান্তির বাজারে রেফার করে দেয়। অভিযোগ দিল যে মিয়া আলিয়ার সব সুমন মিয়া মিলে মান্নানকে প্রাণে মারার চেষ্টা করেছে। এদিকে মান্নানের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে ধরুন আমাদের খারাপ মতো মানে আজকে আর ছবি আর পথ ধরার জন্য জীবনে মরণ আছে, এরকম মানে অত্যন্ত খারাপ হাজার আর কোনো পুরুষের সহ্য করতে পারবি না ভাই। বেশি খারাপ ধরে আর মরণ জীবন কি করবো, তো লাস্টে করছি তো আমি আর মরণ জীবন চাইতেন না, জীবনে মরিয়ে যাবো, এরকম খারাপ কাম করছি আজকে। তো এটা তো আমার কেউ নাই আর কি বলেন। বৃহস্পতিবার জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হল ঘরে জিরানিয়ার মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠক হয়। উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে তিনি উপস্থিত আধিকারিকদের মাধ্যমে জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত, রানীর বাজার পুর পরিষদ, জিরানিয়া ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত, ভিলেজ কমিটি এলাকাস্থিত বিভিন্ন দপ্তরে চলমান কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জিরানিয়া মহকুমার অধীন বিভিন্ন ব্লক, নগর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকার চলমান উন্নয়নমূলক কাজগুলোকে আরও দ্রুত গতিতে ত্বরান্বিত করার জন্য সকল স্তরের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে। চলমান উন্নয়নমূলক কাজগুলো যথাসময়ে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। গোটা জিরানিয়া মহকুমায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে সরকারের তরফ থেকে গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি পর্যালোচনা বৈঠকে উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। প্রতি বিধানসভাতে 30 কিলোমিটার নতুন রাস্তা, মানে এটা এমন না যে ন্যাশনাল হাইওয়ে, ভিতর থেকে একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামকে ইন্টারলিঙ্ক করতে গেলে নতুন যদি আমার মনে হয় ক্ষেতের উপর দিয়ে রাস্তা করতে হবে, এটা আমি করতে পারি। বা নতুন এক্সিস্টিং রাস্তা রয়েছে সেটাকে আমি আরডি থেকে হ্যান্ড ওভার করিয়ে পিডব্লিউডির কাছে নিয়ে আমি কার্পেটিং মেটালিং করবো, এটাও আমি করতে পারি। এই সময় আমাদের একটা স্কিম এসছে, এটা নিয়ে আলোচনা হবে কোথায় কোথায় সেই রাস্তা করা যেতে পারে। আমাদের এখানে তো ট্যুরিজম নেই, কিন্তু ট্যুরিজমের একটা আমার একটা ড্রিম প্রজেক্ট এসএন কলোনিতে 50 কোটি টাকার যে আমাদের পার্কের যে ব্যাপারটা ড্রিম সাহেব, এটা ভূমি অ্যালটমেন্টের ব্যাপারে কতটুকু এগিয়েছে। অবশেষে 10 দিন পর কৈলাসহর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের ওপর আক্রমণকারী 2 ছাত্রকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ। ঘটনা সূত্রপাত গত 4 মার্চ দুপুরে। 4 মার্চ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগের 5ম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করছিল কিষান দেবনাথ নামে এক ছাত্র। বিষয়টি নজরে পড়ে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক অধ্যাপিকাদের। তারা কিষানের মোবাইলটি নিয়ে অফিস কক্ষে রেখে দিয়েছিলেন। ছাত্রকে বলা হয় সে যেন পরীক্ষা শেষে তার মোবাইল নিয়ে যায়। ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি। অভিযোগ, পরীক্ষা শেষে কিষান প্রফেসরের কক্ষে গিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ছাত্রের চিৎকার শুনে ঘটনাস্থলে যান কলেজের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল। ছাত্রের উচ্ছৃঙ্খল আচরণ দেখে তিনি বিষয়টি কৈলাসহর থানায় জানান। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন কলেজ কর্তৃপক্ষ। তখন কিষানকে বুঝিয়ে
বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানো হয়, কিন্তু সেদিন সন্ধ্যায় ঘটনার পুনরাবৃত্তি হয় কৈলাসহরের হকার্স কর্নার এলাকায়। সন্ধ্যা 7টা নাগাদ অধ্যক্ষ পিনাকি পাল হকার্স কর্নার দিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় তার পথ আটকায় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ ও তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ আরো কয়েকজন। সেখানে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি ফের বিষয়টি জানান থানায়। তারপর বুধবার গভীর রাতে অভিযুক্ত দুই ছাত্রকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি শ্যামল কান্তি মজুমদার। আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে, আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি হয়, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে। কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি, নথিভুক্ত করি। সেই মামলার নম্বর হচ্ছে 12 এবং আমরা আইপিসিতে 379, 353, 332, 511, 506 এবং 34 দ্বারা মামলাটা আমরা নথিভুক্ত করি। বুধবার রাতে উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। এদিন রাতে উদয়পুর মহকুমা পোল্ট্রি রোড এলাকায় কৃষ্ণ সাহার বাড়িতে কেউ না থাকায় চোরের দল এবং এর সুযোগটা নিয়ে বাড়িতে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণ সাহা বাড়িতে প্রবেশ করে এসে দেখে ঘরের দরজা ভাঙা। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। কৃষ্ণ সাহার ছেলে জানায় বাড়ির বুধবার দিন পারিবারিক কাজে একটি নিকট আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। চোরের দল নগদ 15,000 টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাড়িতে আমরা ফ্যামিলি সবাই মামাতো ভাইয়ের বিয়ে গিয়েছিলাম। যাওয়ার পর আপনার সম্ভবত সন্ধ্যার সময় করছে, চুরি করছে। আমার ঘরের লকার টকার যা আছে বাইঙ্গা পুরো একদম টাকা আছিল LIC 20 টাকা আছিল। এটি মানে আমি গাড়ির কিস্তি টিস্তি একটা জায়গাতে রাখি, ওই জায়গার মধ্যে টাংটা ভাঙছে, ভাঙে সে টাকা টুকা নিয়ে গেছে। আর ওই ঘরে যা জিনিসপত্র আছে সব লন্ড বন্ড করে দিয়ে গেছে। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে গণধর্নায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গণধর্না শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। গণধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। বৈদ্যুতিক কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করিয়েও ঠিকাদারগণ সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাই সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদারদের বকেয়া বিল অবিলম্বে পরিশোধ করার দাবিতে গণধর্ণা শুরু করেছেন। যতক্ষণ না পর্যন্ত বকেয়া বিল দেওয়া হবে কিংবা লিখিত আশ্বাস না পাওয়া যাবে, ততক্ষণ গণধর্ণা চলবে বলে ঠিকাদার সহ শ্রমিকরা জানিয়েছেন। আমরা দীর্ঘদিন যাবত ওদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি, আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য। তারা দিমু দিচ্ছি করতে করতে এবার দীর্ঘদিন চলছে, কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আছে তাদেরকে আমি ফুল পেমেন্ট করতে পারছি না। বিভিন্ন দোকানদার থেকে মহাজন থেকে মালপত্র নিয়ে এসেছি, কিন্তু না ওরা তারা বারে বারে টাকা দিচ্ছে, আমাদের কিছু করার নেই, কিছু করতে পারছি না। তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা গণধর্নাতে বসবো। বৃহস্পতিবার দুপুরে খোয়াই মহকুমার বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকার খেলা সামগ্রী বিতরণ করা হয়। এই খেলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মার উন্নয়ন তহবিল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার 17টি এডিসি ভিলেজ ও 7টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত ক্লাবগুলোর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খেলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমার মহকুমা শাসক মেঘা জৈন সহ আরও অনেকেই। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মার ভূয়সী প্রশংসা করেন। এদিন ক্লাবগুলোকে 2 সেট ক্রিকেট সামগ্রী, 2 সেট ফুটবল সামগ্রী সহ অন্যান্য খেলার সামগ্রী তুলে দেয় অতিথিরা।
রিলিফ মানি কিন্তু খেলাধুলান বিশিংতে আই টেল ইউ যিনি গোबां মাঝে বেমার মানি অমর থেকে মুক্ত দङैमोन रामदेवनि योगासन मुख नायছে गोबां पेशेंट बरक सुस्थङै थाङो सो सार रঞ্জিতनि मो इनिशिएटिभ नो आं बेलाई जाजाखा এবং পাশাপাশি রামচন্দ্রঘাট আঙ্গি দেইন দেয়াও টাঙ্গো সামদাঙै থাঙ্গা ওরও কিন্তু খ্যাত আওয়ারও তৈনি প্রবলেম দङ হচ্ছে যদি जों माइ খ্যাত আওয়ারও তৈনি ব্যবস্থা খাইমাই একাই রামচন্দ্রঘাটনি যারা গরিব বরক জায়গা দंफानो মাই খুল বর্ণানি ক্ষেত্রে বরনি প্রবলেম দङ এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।